আজকের বাংলা ক্লাসে আমি আলোচনা করব এসএসসির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক সমাজ সম্পর্কে। সমাজ সম্পর্কে আলোচনা করার পূর্বে আমরা জেনে নিই সমাজ শব্দের অর্থ কী। সমাজ শব্দের অর্থ বা সমাসের কাজ হচ্ছে সংক্ষেপণ, অর্থাৎ একাধিক পদের একপদীকরণ। ধরো আমরা যদি এরকমভাবে একটা লাইন বলি যে ঘরে আশ্রিত জামাইকে সবাই বিদ্রূপ করে। এখানে ঘরে আশ্রিত জামাই না বলে যদি আমরা ঘর জামাইকে সবাই বিদ্রূপ করে বলি, তাহলে বাক্যটি কি একটা শ্রুতিগত মাধুর্য অর্জন করে। এই জন্য আমরা সমাসের দ্বারা এই শব্দগুলোকে অর্থাৎ একাধিক পদের একপদীকরণের মাধ্যমে ভাষার শ্রুতি মাধুর্য কি বাড়িয়ে তুলি। এছাড়াও আমি যদি বলি যে আমি সবসময় সময়সূচি অনুযায়ী ক্লাসে যাই, এই বাক্যটার তুলনায় যদি আমরা বলি যে আমি সবসময় সময় সংক্রান্ত সূচি অনুযায়ী ক্লাসে যাই, সেটা কি দেখায়? একটু বেশি বৃদ্ধি দেখায়। যে সময় সংক্রান্ত সূচি না বললে আমরা যদি শুধু সময়সূচি বলি, তাহলে কি সেখানে স্পষ্ট একটা অর্থ দিচ্ছে। সো আমরা কথা না বাড়িয়ে আমরা সমাসের মূল আলোচনায় চলে যাব। আচ্ছা, প্রথমে আমি একটা এক্সাম্পল দিয়ে রেখেছি যে সময়সূচি, এটা তোমাদের বইয়ের এক্সাম্পল। আমরা যতগুলো এক্সাম্পল দেখতে পাবা সবগুলো হলো তোমাদের এসএসসির অর্থাৎ নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই থেকে নেয়া। যাতে আমি বিগত সালের যে কোয়েশ্চেনগুলো যদি তোমরা দেখো, সেখানে দেখবা যে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের বোর্ড বই থেকে আসে। সো এর থেকে বেশি এক্সাম্পল, বাইরের এক্সাম্পল করে আপাতত অ্যাটলিস্ট নবম দশম শ্রেণীতে কি তোমার মাথাকে বোঝাই করার কোনো প্রয়োজন নেই। প্রথমে দেখো কি বলছে, সময়সূচি। এই সময়সূচি যখন একাধিক পদ একসাথে থাকে, একসাথে থাকে, তখন সেটাকে বলা হয় সমস্ত পদ। এটাকে কি বলা হয়? সমস্ত পদ। এটাকে কি বলা হয়? সমস্ত পদ। এই সমস্ত পদের দুটি অংশ। এই সমস্ত পদের কয়টি অংশ? দুটি অংশ। একটা হচ্ছে সময়, একটা অংশ কি সময়, আরেকটা অংশ কি সূচি। এই সময় হচ্ছে পূর্বপদ। সময় কি পূর্বপদ, সূচিটা কি পরপদ। সূচিকে কি বলে? পরপদ। ঠিক এই সময়সূচি শব্দটাকে যদি আমি ব্যাখ্যা করি, তাহলে এই বিষয়টা এরকম বোঝায় যে সময় সংক্রান্ত সূচি, তাকে আমরা কি বলি? সময়সূচি। এই সমস্ত পদকে ভাঙলে আমরা যেই পদগুলো পাই তাকে আমরা বলি ব্যাসবাক্য। তাকে আমরা কি বলি? ব্যাসবাক্য। তাকে আমরা কি বলি? ব্যাসবাক্য। এবং ব্যাসবাক্যের মধ্যেও কিন্তু আমরা পূর্বপদ এবং পরপদকে দেখতে পারি। ব্যাসবাক্যের মধ্যেও কি আমরা পূর্বপদ এবং পরপদকে দেখতে পারি। এছাড়া ব্যাসবাক্যের প্রত্যেকটি পদকে বলা হয় সমস্যমান পদ। ব্যাসবাক্যের প্রত্যেকটি পদকে কি বলা হয়? সমস্যমান পদ। ব্যাসবাক্যের প্রত্যেকটি পদকে বলা হয় সমস্যমান পদ। ব্যাসবাক্যের প্রত্যেকটি পদকে কি বলা হয়? সমস্যমান পদ। সো আমি যদি এই বিষয়টাকে আবার রিভাইজ করি, বিষয়টা এরকম যে সমাসবদ্ধ পদকে আমরা সমস্ত পদ বলি। সমাসবদ্ধ পদকে আমরা কি বলি? সমস্ত পদ বলি। যেমন কি সময়সূচি। এই সময়সূচিকে যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে কি পাই আমরা? ব্যাসবাক্য। যে সময় সংক্রান্ত সূচি, এটাকে আমরা কি বলি? ব্যাসবাক্য বলি। আর সমাসবদ্ধ পদটাকে আমরা কি বলি? সমস্ত পদ বলি। সমস্ত পদের দুটি অংশ, একটি হচ্ছে পূর্বপদ যেমন সময়, একটি হচ্ছে পরপদ যেমন কি সূচি। এই পূর্বপদ এবং পরপদের যে অবস্থানটা, সেটা আমরা আবার কি ব্যাসবাক্যে দেখতে পাই। যেমন কি সময় সূচি, এটা কি আবার ব্যাসবাক্যেও কি উপস্থিত রয়েছে। এই পূর্বপদ এবং পরপদের অর্থের প্রাধান্যের ভিত্তিতে আমরা সমাসকে এসএসসির বাংলা ব্যাকরণ বইয়ে 4টি ভাগে শিখব। কয়টি ভাগে শিখব? 4টি ভাগে শিখব। যেমন কোন পদের অর্থের প্রাধান্য পায় সেই হিসাব করে আমরা সমাসে কি ভাগ করব, যে কোনটা দ্বন্দ্ব সমাস, কোনটা কর্মধারয়, কোনটা তৎপুরুষ, কোনটা বহুব্রী। আমরা জেনে নেই যে দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থের কি থাকে? প্রাধান্য থাকে। দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থের কি থাকে? প্রাধান্য থাকে। যেরকম আমরা যেটা এক্সাম্পল দিই যে বাবা মা, এক্সাম্পলটা কি? বাবা মা। আচ্ছা, এই বাবা মা শব্দটাকে যদি আমরা ব্যাখ্যা করি, বা এর বেশ বাক্য কি হবে? বাবা ও মা। বাবা ও মা। অর্থাৎ এই বাবা মা শব্দে কিন্তু বাবাকেও প্রাধান্য দিচ্ছে না, মাকেও প্রাধান্য দিচ্ছে না। উভয় পদের অর্থের কি আছে?
প্রাধান্য রয়েছে। ঠিক এরকমভাবে আমরা যদি বলি হাট বাজার, এটা প্রায় সমার্থক দ্বন্দ্ব আর কি, ঠিক আছে। এরকমভাবে আমরা যদি বলি চা বিস্কুট, এখানে কিন্তু উভয় পদ অর্থাৎ পূর্বপদ পরপদ উভয় পদের অর্থে কি আছে, প্রাধান্য রয়েছে। কিন্তু কর্মধারয় সমস্যায় কিছুটা ব্যতিক্রম। কর্মধারয় সমস্যায় পরপদের অর্থের প্রাধান্য থাকে। কর্মধারয় সমস্যা কি, পরপদের অর্থের প্রাধান্য থাকে। যেমন আমরা যদি বলি গোলাপ ফুল, কি বলি, গোলাপ ফুল। আরেকটা বিষয় মাথা রাখবে, সমাসবদ্ধ পদগুলো একসাথে বসে। সমাসবদ্ধ পদগুলো কি একসাথে বসে, শুধুমাত্র অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ এবং অলুক বহুব্রী সমাসে কি পূর্বপদ এবং পরপদের মাঝখানে কি গ্যাপ দেওয়া যায়। আচ্ছা, এখন দেখি গোলাপ ফুল। এই গোলাপ ফুল দ্বারা কি বোঝায়, গোলাপকে বোঝায় নাকি ফুলকে বোঝায়? অবশ্যই এই গোলাপ ফুল শব্দটি দ্বারা অবশ্যই গোলাপকে কি করে, প্রাধান্য দেয়। অবশ্যই কাকে প্রাধান্য দেয়, গোলাপ শব্দটাকে কি, ফুল শব্দটাকে কি দেয়, প্রাধান্য দেয়। এই গোলাপ ফুল শব্দটি দ্বারা কোন বিষয়টাকে প্রাধান্য দেয়, গোলাপকে প্রাধান্য দেয় নাকি ফুলকে প্রাধান্য দেয়? অবশ্যই গোলাপ ফুল শব্দটি দ্বারা ফুল শব্দটিকে কি দেয়, প্রাধান্য দেয়। কারণ গোলাপ ফুল দ্বারা আমরা একটা ফুলকে বুঝি, কোনো গোলাপি কালারের কিছুকে বুঝি না, ঠিক আছে। তার মানে কি এখানে পরপদের অর্থের কি আছে, প্রাধান্য আছে। তাহলে সেটা কোন সমাস হবে, অবশ্যই সেটা কর্মধারয় সমাস হবে। তৎপুরুষ সমাসেও পরপদের অর্থের প্রাধান্য থাকে। তৎপুরুষ সমাসেও কি পরপদের অর্থের প্রাধান্য থাকে। যেমন আমরা যদি বলি যে মামা বাড়ি, কি বলি, মামা বাড়ি, কি বলি আমরা, মামা বাড়ি। আচ্ছা, মামা বাড়ির কথাটি দ্বারা কি মামাকে বোঝায় নাকি মামার বাড়িকে বোঝায়? মামা বাড়ি শব্দটি দ্বারা কি মামাকে বোঝায় নাকি মামার বাড়িকে বোঝায়? নিশ্চয়ই মামাকে বোঝায়। মামা বাড়ি শব্দটি দ্বারা কি বোঝায়, নিশ্চয়ই মামার বাড়িকে বোঝায়। নিশ্চয়ই মামার কি বাড়িকে বোঝায়। এই শব্দটা দ্বারা কি মামার অর্থের প্রাধান্য পাচ্ছে না, অর্থাৎ এখানে কি পরপদের অর্থের প্রাধান্য পাচ্ছে। এখন কথা হচ্ছিল যে কর্মধারয় সমাসেও কি পরপদের অর্থের প্রাধান্য, তৎপুরুষ সমাসেও কি পরপদের অর্থের প্রাধান্য। তাহলে আমরা কিভাবে বুঝবো কোনটা কর্মধারয় সমাস এবং কোনটা তৎপুরুষ সমাস? এটা বোঝার একটা সহজ টেকনিক হচ্ছে যে গোলাপ নামের যে ফুল তাকে আমরা কি বলি, গোলাপ ফুল। ধর আমরা যদি শাপলা নামের যে ফুল তাকে আমরা কি বলবো, শাপলা ফুল। কিন্তু মামা বাড়ি শব্দটা ভাঙলে কি আসে, মামার বাড়ি, মামার বাড়ি। দেখো তোমাদের নবম দশম শ্রেণীর 35 নম্বর পরিচ্ছেদ যেমন কারক, এর আগের একটা পরিচ্ছেদ আছে বিভক্তি, সেখানে তোমরা কিন্তু বিভক্তি সম্পর্কে জেনেছ। বিভক্তিটা আসলে কি, যে বাক্যস্থিত নামপদের সাথে ক্রিয়াপদের সম্পর্কে আমরা কারক বলি। এই কারকের যে সম্পর্কটা ঘটায়, ঠিক আছে, সে কি বিভক্তি, ঠিক আছে। এই বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে তৎপুরুষ সমাস বলে। বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে কি বলে, তৎপুরুষ সমাস বলে। এই জন্য তৎপুরুষ সমাসের আরেকটা নাম আছে কারকলোপী সমাস, ঠিক আছে। তো বিভক্তি লোপ পেয়ে যে সমাস পাবে তাকে কি বলবো আমরা, তৎপুরুষ সমাস। আর কর্মধারা সমাসে কি কোনো বিভক্তি লোপ পাবে না, হয়তো কোনো মধ্যপদ লোপ পাবে, অথবা বিশেষ্যের সাথে বিশেষণ, বিশেষণের সাথে বিশেষ্য মিলে কি এই সমাসটা কি হবে, গঠিত হবে। এরপরে আসো বহুব্রী সমাস। এরপরে কি বহুব্রী সমাস। এটা খুবই সমাসের মধ্যে খুবই ইন্টারেস্টিং একটা সমস্যা ছিল বহুব্রী সমাস, কারণ এখানে পূর্বপদ এবং পরপদ কোনো পদের অর্থেই কি থাকে না, প্রাধান্য থাকে না। এখানে অন্য কোনো একটা পদ অথবা তৃতীয় কোনো পদের অর্থে কি থাকে, প্রাধান্য থাকে। যেমন আমি যদি একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি যে লাল পানি। আচ্ছা, এই শব্দটা দেখো যে লাল পানি দ্বারা কি লালকে বুঝায় নাকি পানিকে বুঝায়? লাল পানি শব্দটা দ্বারা লালকে বুঝায় নাকি পানিকে বুঝায়? এরকম যদি আমি তোমাদের প্রশ্ন করি, তোমরা সবাই হেসে বলবো যে ভাই লাল পানি দ্বারা কি লালকেও বুঝায় না পানিকেও বুঝায় না। এটা এরকম এক ধরনের পানিকে বুঝায়, কোনটাকে, ধরো অনেকে হয়তো বা বুঝতে অসুবিধা হতে পারে, এই জন্য বলে দিলাম মদ। লাল পানি দ্বারা কাকে বুঝায়, মদকে বুঝায়। তার মানে এখানে লাল শব্দের অর্থ প্রাধান্য পাচ্ছে না, পানি শব্দের অর্থটা কি পাচ্ছে না, প্রাধান্য পাচ্ছে না। পূর্বপদের অর্থের প্রাধান্য নেই, পরপদের অর্থের কি নেই, প্রাধান্য নেই। অন্য কোনো একটা পদকে বোঝাচ্ছে। এই অন্য কোনো পদটা কি আসলে, এই অন্য কোনো পদটা এখানে হচ্ছে তৃতীয় পদ। অন্য কোনো পদটা সেখানে কি তৃতীয় পদ, অর্থাৎ লাল পানি শব্দের অর্থ কি, মদ। লাল পানি শব্দের অর্থ কি, মদ। তার মানে বহুব্রী সমাসটা চিনা সহজ টেকনিক হচ্ছে কি, যে এখানে কোনো পদের অর্থে কি থাকছে না, প্রাধান্য থাকছে না। আর কর্মধারা এবং তৎপুরুষ সমাসে কি পরপদের অর্থের প্রাধান্য আছে। তৎপুরুষ সমাসের স্পেশালিটিটা কি, যে বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে আমরা কি বলি, তৎপুরুষ সমাস বলি। আর দ্বন্দ্ব সমাসে কি উভয় পদের অর্থের প্রাধান্য আছে। এখন আমরা দ্বন্দ্ব সমাস সম্পর্কে আগে জানি। দ্বন্দ্ব সমাস, দেখো আমরা জানি দ্বন্দ্ব সমাসের টেকনিক কি, উভয় পদের অর্থে কি আছে, প্রাধান্য থাকবে। যেমন আমরা যদি বলি 9 6, এখানে 9 কেও বোঝাচ্ছে 6 কেও বোঝাচ্ছে, উভয় পদের অর্থের প্রাধান্য আছে। এখানে এরকম না যে 9 একটু বড় সংখ্যা, যেন 9 এর পাওয়ার বেশি,
ঠিক আছে, 9কে বেশি বোঝাচ্ছে এরকম বিষয়টা না। ঠিক আছে, 9 6 মানে ছিল গরমিল করা আর কি। ঠিক আছে, এখানে উভয় পদের অর্থে কি পাচ্ছে? প্রাধান্য পাচ্ছে। এরপর আমরা যদি বলি 19 20 মানে সামান্য পার্থক্য করতে ব্যবহৃত হয় এই বাগধারাটা 19 20, তাহলে এখানে 19 এবং 20 দুইটা দ্বারাই কি এই শব্দটাকে রিপ্রেজেন্ট করছে। অর্থাৎ এখানে 19 শব্দের প্রাধান্য রয়েছে, 20 শব্দের কি রয়েছে? প্রাধান্য রয়েছে। এটার ব্যাস বাক্য কি হবে? 1920 9 6। ঠিক এরকমভাবে স্বর্গ ও নরক, ভালো ও মন্দ, ঠিক আছে, এখানে প্রত্যেকটা পদেরই কি অর্থে প্রাধান্য রয়েছে। এখানে দেখো একাধিক পদ রয়েছে, এখানে কি রয়েছে? একাধিক পদ রয়েছে। সাহেব বিবি গোলাম, হাত পা চোখ কান, হাত পা চোখ কান গলাও অ্যাড করতে পারো। এগুলাকে সাধারণত বলা হয়েছিল বহুপদী দ্বন্দ্ব। এগুলাকে সাধারণত কি বলা হয়? বহুপদী দ্বন্দ্ব। অর্থাৎ এখানে কি একাধিক পদ থাকে। তার মানে আমরা এখান থেকে ইজিলি বুঝতে পারি আসলে দ্বন্দ্ব সমাস নিয়ে কারো কোনো কি থাকে না, দ্বন্দ্ব থাকে না যে কোনটা দ্বন্দ্ব সমাস হবে, কারণ এখানে উভয় পদের অর্থের কি থাকে? প্রাধান্য থাকে। ঠিক এরকমভাবে আমরা যদি বলি হাট বাজার, হাটও বাজার। ঠিক আছে, ঠিক এরকমভাবে আমরা যদি বলি ভাই বোন, ভাই ও বোন, এখানে কি উভয় পদের অর্থের কি রয়েছে? প্রাধান্য রয়েছে। কোনো একটা পদকে কি বেশি প্রাধান্য দিচ্ছে না। ঠিক আছে, ঠিক এরকমভাবে আমরা যদি আলোচনা করি অলুক দ্বন্দ্ব। আসলে অলুক দ্বন্দ্ব শব্দটা কি? অলুক দ্বন্দ্ব বানানটা এখানে ভুল আছে, দ্বন্দ্ব বানান হবে এটা। আচ্ছা, এই অলুক দ্বন্দ্ব বিষয়টা আসলে কি? অলুক দ্বন্দ্ব মানে হচ্ছে যে বিভক্তি লোপ না পেয়ে যে সমাস হয় সেগুলোকে অলুক সমাস বলে। ঠিক এরকমভাবে রয়েছে অলুক দ্বন্দ্ব সমাস, অলুক তৎপুরুষ সমাস, অলুক বহুব্রী সমাস। ঠিক আছে, যেমন এই অলুক দ্বন্দ্ব সমাস আমরা যদি দেখি হাতে কলমে, আমরা হাত ও কলম এই দুইটা কি একদম মূল শব্দ। ঠিক আছে, এখানে বিভক্তি যুক্ত হয়েছে কি এ, ওখানে বিভক্তি যুক্ত হয়েছে কি কলম এ। ঠিক আছে, তার মানে এখানে বিভক্তি লোপ পেয়েছে। কিন্তু দেখবা এইটার যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে কি হবে? হাতে ও কলমে, অর্থাৎ ব্যাস বাক্য থেকে সমাসবদ্ধ পদে কি বিভক্তি লোপ পায়নি। ব্যাস বাক্য থেকে সমাসবদ্ধ পদে কি বিভক্তি লোপ পায়নি। ঠিক এরকমভাবে আমরা যদি বলি চোখে ও মুখে, চোখে ও মুখে, ঠিক আছে, এখানেও কি সমাসবদ্ধ পদে কি বিভক্তি লোপ পায়নি। তার মানে বিভক্তি লোপ না পেয়ে যে দ্বন্দ্ব সমাস হয় তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলি। ঠিক এরকমভাবে তো অলুক তৎপুরুষও রয়েছে, অলুক বহুব্রী সমাস রয়েছে। এগুলোর মধ্যে পার্থক্যটা আমরা ক্লাসের শেষে কি আলোচনা করব। এরপর আসো কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসকে আমরা তোমাদের বইয়ে মূলত 6টা ভাগে আমরা ভাগ করতে পারি তোমাদের বই অনুসারে। সেখানে ছিল একটা লুক্কায়িত সমাস রয়েছে যেটা হচ্ছিল দ্বিগু সমাস বলে, কিন্তু নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইয়ে সেটাকে দ্বিগু কর্মধারয় নামে কি করেছে? অভিহিত করেছে, কারণ দ্বিগু সমাসও কি পরপদের অর্থের প্রাধান্য থাকে। আচ্ছা, এখন আমরা যদি দেখি সাধারণ কর্মধারয় সমাস। সাধারণ কর্মধারয় সমাসে কি যে যোজক থাকে? সাধারণ কর্মধারয় সমাসে কি ব্যাস বাক্যে যে যোজক থাকে সমসমান পদে। সমসমান পদ বলতে কি ব্যাস বাক্যের যে প্রত্যেকটা পদকে আমরা কি নামে জানি? সমসমান পদ নামে জানি। সেখানে কি যোজক থাকে? যে যোজক থাকে। তো সাধারণ কর্মধারয় সমাসগুলো কি কি? বেগুন ভাজা। অ্যাকচুয়ালি সাধারণ কর্মধারয় সমাস জানার আগে আমার কর্মধারয় সমাস গঠনের যে পদগুলো রয়েছে সেগুলো জানা দরকার। আমরা জানি যে বিশেষ্যের সাথে বিশেষ্য, বিশেষ্যের সাথে বিশেষণ, বিশেষণের সাথে বিশেষ্য এবং বিশেষণের সাথে বিশেষ্য মিলে কর্মধারয় সমাস হয়। যেমন আমরা যদি বলি বেগুন ভাজা, অর্থাৎ কি এটার ব্যাস বাক্য কি হবে? ভাজা যে বেগুন। আলু সিদ্ধ, অর্থাৎ কি সিদ্ধ যে আলু। এখানে আমরা যদি এটা ব্যাস বাক্য থেকে যে যোজকটা বাদ দিই তাহলে কি আমরা সমাসবদ্ধ পদটা পাবো। ঠিক আছে, তার মানে সাধারণ কর্মধারয় সমাসে কোন ধরনের যোজক থাকে? যে যোজক থাকে। সো এই বেগুন ভাজা, আলু সিদ্ধ এই শব্দগুলো কোন পদ? ধরো বেগুন, বেগুন শব্দটা কি? নাউন। ভাজা শব্দটা কি? অ্যাডজেক্টিভ। আলু শব্দটা কি? নাউন। সিদ্ধ শব্দটা কি? অ্যাডজেক্টিভ। অর্থাৎ এই যে কর্মধারয় সমাসটা হয়েছে সেখানে কি নাউন প্লাস অ্যাডজেক্টিভ এবং নাউন প্লাস অ্যাডজেক্টিভ দ্বারা, অর্থাৎ বিশেষের সাথে বিশেষণ এবং বিশেষের সাথে বিশেষণ দিয়ে এই সমাসটা হয়েছে। এগুলোর ব্যাস বাক্য কী হবে? ভাজা যে বেগুন, সিদ্ধ যে আলু। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখেন এখানের ভিতরে কি বেগুনের অর্থে প্রাধান্য পাচ্ছে নাকি ভাজার অর্থে প্রাধান্য পাচ্ছে? অবশ্যই এখানে ভাজার শব্দের অর্থে কি প্রাধান্য পাচ্ছে, অর্থাৎ পরপদের অর্থে কি পাচ্ছে? প্রাধান্য পাচ্ছে। এরপর দেখো চালাক চতুর শান্ত শিষ্ট। এই চালাক চতুর শান্ত শিষ্ট দুইটা শব্দই কি অ্যাডজেক্টিভ। দুইটা শব্দই কি এখানে অ্যাডজেক্টিভ। দুইটা শব্দই কি এখানে অ্যাডজেক্টিভ। অর্থাৎ বিশেষণের সাথে বিশেষণ মিলে কি এখানে কর্মধারায় সমাস হয়েছে। যে চালাক সেই চতুর, যে শান্ত সে শিষ্ট। এরপর দেখো খাস যে জমি, খাস জমি, খাস যে জমি, খাস জমি। চিত যে সাঁতার, চিত সাঁতার। এখানে দেখো জমি শব্দের অর্থে প্রাধান্য পাচ্ছে নাকি সাঁতার শব্দের অর্থে প্রাধান্য পাচ্ছে? অবশ্যই কি জমি এবং
সাঁতার শব্দের অর্থে কি পাচ্ছে এখানে? প্রাধান্য পাচ্ছে। এখানে কিন্তু খাস অথবা চিত শব্দের অর্থে কি পাচ্ছে না? প্রাধান্য পাচ্ছে না, অর্থাৎ পরপদের অর্থে কি আছে? প্রাধান্য আছে। এটা যে কিভাবে গঠিত হয়েছে যে খাস এবং চিত শব্দটি হচ্ছিল অ্যাডজেক্টিভ, খাস এবং চিত শব্দটি কি? অ্যাডজেক্টিভ। জমি এবং সাঁতার শব্দটি কি? নাউন, অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস নাউন অর্থাৎ বিশেষণের সাথে বিশেষণ মিলে কি কর্মধারয় সমাসটি হয়েছে। এখানে পরপদের অর্থে কি পাচ্ছে? প্রাধান্য পাচ্ছে। এরপরে দেখো স্বর্ণ চাপা, এখানে স্বর্ণ হবে না, তোমাদের বই এটা দেওয়া আছে কনক চাপা। কি দেওয়া আছে? কনক চাপাই। কনক শব্দের অর্থ কি? স্বর্ণ। আচ্ছা, এখানে কনক চাপা, এরপর কি বলতেছে? টাক মাথা। কনক শব্দটাও কি নাউন, চাপা শব্দটাও কি নাউন, টাক শব্দটাও কি নাউন, মাথা শব্দটাও কি নাউন, অর্থাৎ এখানে কি বিশেষের সাথে বিশেষ্য মিলে কি কর্মধারয় সমাস হয়েছে। এখানে বিশেষের সাথে বিশেষ্য মিলে কি কর্মধারয় সমাস হয়েছে। অর্থাৎ এটা যদি একটা ওভারঅল আমরা সামারি করি যে সাধারণ কর্মধারয় সমাসে যে প্রথমটা হয়েছে বিশেষের সাথে বিশেষণের, পরেরটা হয়েছে বিশেষণের সাথে বিশেষণের, পরেরটা হয়েছে কি বিশেষণের সাথে বিশেষ্য সম্পর্কযুক্ত হয়ে, এরপরটা কি বিশেষের সাথে বিশেষ্যে যে সমাস হয়েছে সেগুলোকে আমরা কি বলছি? সাধারণ কর্মধারয় সমাস। এবং এগুলোর প্রত্যেকটার ব্যাসবাক্যে কি যোজক থাকবে? যে যোজক থাকবে। প্রত্যেকটা ব্যাসবাক্যে কি যোজক থাকবে? যে যোজক থাকবে। এই গেল আমাদের সাধারণ কর্মধারয় সমাস। এরপর আমরা আসি রূপক কর্মধারয় সমাস। আমাদের জেনে নিতে হবে আমরা সমাজকে যে 6টা ভাগে ভাগ করেছিলাম সেই অনুযায়ী সাধারণ কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস, মধ্য পদলোপী কর্মধারয় সমাস এবং দ্বিগু কর্মধারয় সমাস। এই রূপক কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস এবং উপমিত কর্মধারয় সমাস এই 3টা সমাস দ্বারা তুলনা বুঝায়, অর্থাৎ পূর্বপদের সাথে পরপদের একটা কি বুঝায়? তুলনা বুঝায়। পূর্বপদের সাথে পরপদের একটা কি বুঝায়? তুলনা বুঝায়। এইভাবে আমরা সাধারণ কর্মধারয় থেকে কি এগুলোকে আলাদা করতে পারি। যেমন রূপক কর্মধারয় একটা টেকনিক এখানে বলা আছে যে অদৃশ্যমান প্লাস দৃশ্যমান মিলে কি এই সমাসটি হয়। যেমন বিষাদ সিন্ধু। কি? বিষাদ সিন্ধু। এই বিষাদ শব্দের অর্থ হচ্ছিল দুঃখ কষ্ট। বিষাদ শব্দের অর্থ কি? দুঃখ কষ্ট। এখানে বলতেছে দুঃখ কষ্ট, সিন্ধু শব্দের অর্থ হচ্ছিল সাগর, মানে বোঝাচ্ছে যে দুঃখ কষ্ট যেন কি সাগরের সমান। ঠিক আছে, আমরা যখন অনেক বেশি দুঃখ ভারগ্রস্ত হয়ে যায় তখন কি বলা হয় যে আমার দুঃখ যেন কি সাগরের সমান। ঠিক আছে, যেমন সাগরের পানি যেমন কখনো শেষ হয় না, এই দুঃখটাও কি কখনো শেষ হবে না। ঠিক এরকমভাবে ধরো মন মাঝি, এখানেও একটা অভেদ কল্পনা দেখা যাচ্ছে। এখানে কি একটা অভেদ কল্পনা দেখাচ্ছে, মনকে এখানে মাঝির সাথে তুলনা করা হয়েছে। ঠিক আছে, মন যেরকম যা খুশি তা করতে চায়, যা খুশি তা করতে পারে, ঠিক এরকমভাবে মাঝেও কি যে কোনো রাস্তা দিয়ে যে কোনো মনের খুশি মতো কি নদীতে বেয়ে চলতে পারে। ঠিক আছে, তাহলে এই যে বিষাদ সিন্ধু এবং মন মাঝি, এটার যে দুইটারই পূর্বপদ, দুইটারই কি পূর্বপদ, বিষাদ এবং মন। এই দুইটা জিনিস কিন্তু দেখা যায় না। দুঃখ কি তুমি দেখতে পাও? অর্থাৎ এটা অবশ্যই অদৃশ্যমান। মন কি তুমি দেখতে পাও? অবশ্যই এটা কি অদৃশ্যমান। কিন্তু সিন্ধু অর্থাৎ সাগর, মাঝি এই দুইটাকে কিন্তু আমরা কি দেখতে পারি। তাহলে অদৃশ্যমান প্লাস দৃশ্যমান মিলে কোন সমাস হচ্ছে? রূপক কর্মধারয় সমাস। এখানে পূর্বপদ এবং পরপদের মধ্যে কি একটা অভেদ কল্পনা দেখা যায়। পূর্বপদ এবং পরপদের মধ্যে কি একটা অভেদ কল্পনা দেখা যায়। ঠিক আছে, ঠিক এরকমভাবে আমরা এরকম অনেক এক্সাম্পল আছে। যেমন হচ্ছিল তোমরা যদি জীবন বিনিময় কবিতা থেকে আমি একটা এক্সাম্পল দিই যে জীবন প্রদীপ। জীবন প্রদীপ, এখানে জীবনকে কিসের সাথে তুলনা করা হয়েছে? প্রদীপের সাথে তুলনা করা হয়েছে। জীবনকে কিসের সাথে তুলনা করা হয়েছে? প্রদীপের সাথে তুলনা করা হয়েছে। ঠিক আছে, এরপর আসো মধ্য পদলোপী কর্মধারায়। কি? মধ্য পদলোপী কর্মধারায়, এটা নাম দেখে বোঝা যাচ্ছে যে মধ্য পদলোপী শব্দের অর্থ কি? যে ব্যাসবাক্যের মধ্যপদ কি পাবে? লোপ পাবে। ব্যাসবাক্যের মধ্যপদ কি পাবে? লোপ পাবে। যেমন কি ঘি ভাত, এটা যদি ব্যাসবাক্য করি তাহলে কি হয়? ঘি মাখানো ভাত। হাত ঘড়ি, হাতে পড়ে যে ঘড়ি। ঘর জামাই অর্থাৎ ঘরে আশ্রিত জামাই। বিজয় পতাকা অর্থাৎ বিজয় নির্দেশক পতাকা। দেখো প্রত্যেকটা ব্যাসবাক্যেরই কিন্তু মধ্যপদ, যেমন ছিল মাখানো, পরে যে আশ্রিত, নির্দেশক, মধ্যপদগুলো লোপ পেয়ে কি এই সমাসবদ্ধ পদগুলো হয়েছে। মধ্যপদ লোপ পেয়ে কি এই সমাসবদ্ধ পদগুলো হয়েছে। যেমন ঘি ভাত, এই ঘি ভাত দ্বারা কি ঘি শব্দের অর্থে প্রাধান্য আছে নাকি ভাত শব্দের অর্থে প্রাধান্য পাচ্ছে? অবশ্যই পরপদ ভাত শব্দের অর্থে প্রাধান্য। হাতে পরে যে ঘড়ি, এখানে হাত শব্দের অর্থে প্রাধান্য দিচ্ছে নাকি হাতে যে ঘড়ি পরে সেই ঘড়িটার অর্থ কি এখানে প্রাধান্য দিচ্ছে? রিস্ট ওয়াচ। ঠিক আছে, ঘর জামাই, এখানে ঘর জামাই মানে ঘরে আশ্রিত জামাই দ্বারা কি ঘরকে বোঝায় নাকি জামাইকে বোঝায়?
অবশ্যই এখানে কি জামাই অর্থাৎ পরপদের অর্থে কি দিচ্ছে, প্রাধান্য দিচ্ছে। বিজয় পতাকা, বিজয় পতাকা দ্বারা বিজয়কে বোঝায় নাকি পতাকাকে বোঝায়? অবশ্যই এখানে কি পতাকাকে বোঝায়, অর্থাৎ পরপদের অর্থে প্রাধান্য আছে। তাহলে এটা কোন সমাস? কর্মধারয় সমাস। তাহলে সেটা কোন সমাস? কর্মধারয় সমাস। কেন এটা মধ্যপদলোপী হলো? কারণ এখানে ব্যাস বাক্যের মধ্যপদ কি পাচ্ছে? লোপ পাচ্ছে। এখন আসো সমাসের মধ্যে সবচেয়ে দ্বিধান্বিত যে প্রশ্ন, যদি কোনো গরমিল না হয় তাহলে তোমরা প্রায় নিশ্চিত থাকতে পারো যে তোমাদের এই বছরের পরীক্ষায় কি উপমান এবং উপমিত কর্মধারা থেকে একটা প্রশ্ন আসবে। উপমান এবং উপমিত কর্মধারা থেকে একটা প্রশ্ন আসবে। মানে ছেলেমেয়েরা কি এটাতেই ভুল লাগায় যে উপমান কোনটা, উপমিত কোনটা, উপমান কোনটা, উপমিত কোনটা। সো এটাকে আমরা কি একদম ভালোভাবে ক্লিয়ার করার চেষ্টা করব। প্রথমে আপনি টেকনিক্সগুলো দেখে নেন যে নাউন প্লাস অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষের সাথে বিশেষণ মিলে কোন সমাস হয়? উপমান সমাস। বিশেষের সাথে বিশেষণ মিলে কোন সমাস হয়? উপমিত সমাস। ঠিক এরকমভাবে ব্যাস বাক্যের মাঝে কি বসে? ন্যায় বসে। কোথায়? উপমান সমাসে। শেষে ন্যায় বসে কোথায়? উপমিত সমাসে। এবং ব্যাস বাক্যগুলো কি হয়? উপমান সমাসে সত্য হয়। ব্যাস বাক্যগুলো উপমান সমাসে কি হয়? সত্য হয়। উপমিত সমাসে কি হয়? মিথ্যা হয়। যেমন আমরা এক্সাম্পলের মাধ্যমে যদি বুঝি যে কাজল কালো, কি বলতেছে? কাজল কালো। আচ্ছা, এই কাজল শব্দটা কি? নাউন। কালো একটা রঙকে বোঝায়, তাহলে এটা কি? অবশ্যই একটা অ্যাডজেক্টিভ। কালো শব্দটা কি? অ্যাডজেক্টিভ। ঠিক এরকম আমরা যদি বলি শস ব্যস্ত, শস শব্দের অর্থ হচ্ছিল খরগোশ। শস শব্দের অর্থ কি? খরগোশ। এখানে বলতেছে শস শব্দটা কি? নাউন। ব্যস্ত শব্দটা কি? অ্যাডজেক্টিভ। অর্থাৎ নাউন প্লাস অ্যাডজেক্টিভ মিলে সমাস হচ্ছে উপমান সমাস। তাহলে এটা কি হবে? উপমান সমাস। এরপরের টেকনিক দ্বারা আমরা যদি বুঝি যে কাজল কি হয়? কালো হয় না? কাজলের ন্যায় কালো, অর্থাৎ কাজল কি কালো হয় কিনা, তার মানে কি এটা সত্য ঘটনা। এটা কি একটা সত্য ঘটনা? কাজল তো কালোই হয়। ঠিক এরকমভাবে আমরা কি বলি? শস ব্যস্ত। কি বলি? শস ব্যস্ত। আচ্ছা, খরগোশটা কিন্তু কি থাকে? ব্যস্তই থাকে। তাদের যদি তুমি একটা ঝোপঝাড়ে নিয়ে ছেড়ে দাও, ঠিক আছে, এরপরে কিন্তু তাকে খুঁজে পাওয়া কি একটা অস্বাভাবিক বিষয়। তাকে কি খুঁজে পাওয়া যায় না, কারণ কোনো না কোনো জায়গায় যেয়ে কি সে ঘুপটি মেরে বসে থাকে। ঠিক এরকমভাবে আমরা যদি উপমিত সমাসটাকে দেখি, যে উপমিত সমাসটা কি নাউন প্লাস নাউন দ্বারা গঠিত হয়। নাউন প্লাস নাউন দ্বারা গঠিত হয়। যেমন সিংহ শব্দটা নাউন, পুরুষ শব্দটাও কি নাউন, পদ্ম শব্দটা কি নাউন, আখি শব্দটাও কি নাউন, চন্দ্র শব্দটা কি নাউন, মুখ শব্দটাও কি নাউন। তার মানে নাউন প্লাস নাউন মিলে কি হচ্ছে? উপমিত কর্মধারয় সমাস। এবং এই যে ব্যাস বাক্যটা সেটা হবে কি? মিথ্যা। সেটা কি হবে? মিথ্যা। তার মানে মনে রাখবে এই যে মি থেকে এখানে মিথ্যাটা কি রাখতে পারো তোমরা? মনে রাখতে পারো। ঠিক আছে, যেখানে বলা হচ্ছে কি সিংহ পুরুষ, অর্থাৎ পুরুষ সিংহের ন্যায়, এখানে কি ব্যাস বাক্যের শেষে ন্যায় বসবে? ব্যাস বাক্যের শেষে ন্যায় বসবে, পুরুষ সিংহের ন্যায়। আচ্ছা, বাস্তবে পুরুষ যতটাই সাহসী হোক না কেন, পুরুষ কি কখনো সিংহের সাথে তুলনা করা যায়? বা সে কি আসলে সিংহের মতো? না। এটা হচ্ছে একটা কি রূপক অর্থে, বা হচ্ছে তুমি জাস্ট তুলনা করতেছো আর কি বিষয়টা। ঠিক আছে, যে পুরুষ কি সিংহের সাথে তুলনা করছো। এরপর দেখো পদ্ম আখি। ঠিক আছে, পদ্ম হচ্ছিল একটা খুবই সুন্দর ফুল। সো আখি হচ্ছিল যতই সুন্দর হোক না কেন, মানে পদ্মের মতো না। ঠিক আছে, এটা কি আমরা জাস্ট তুলনা করছি, পূর্বপদের সাথে পরপদের একটা কি করছি? তুলনা করছি। এরপর দেখো চন্দ্রমুখ, মুখ যত সুন্দরই হোক না কেন আসলে কি চাঁদের মতো হয় না। আমরা একটু ফ্ল্যাট করার জন্য এটা বলি, ঠিক আছে, চাঁদের মতো মুখ আর কি। ঠিক আছে, কিন্তু আসলে কি চাঁদের মতো মুখ হয় না। ঠিক আছে, এটা কি একটা মিথ্যা কথা, এটা একটা কি মিথ্যা কথা। এখানে কি ব্যাস বাক্যগুলো কি হবে? মুখ চন্দ্রের ন্যায়, মুখ চন্দ্রের ন্যায়, কারণ ব্যাস বাক্যের শেষে কি বসবে? ন্যায় বসবে। এই উপমান উপমিতটা কি খুবই ইম্পর্টেন্ট, তাই এটা আমি আবার একটু রিভাইজ করছি যে কাজল কালোতে কি কাজল এবং কালো দুইটাই কি কালোই হয়, দুইটাই কি কালোই হয়, কারণ কাজলের ন্যায় কালো। ঠিক এরকমভাবে শস কি হয়? মানে খরগোশ কি হয়? ব্যস্তই হয়। তার মানে কি পূর্বপদ এবং পরপদের মধ্যে যে সম্পর্কটা বোঝাচ্ছে সেটা কি সত্য, কিন্তু উপমিত কর্মধারয় সমাসে পূর্বপদ এবং পরপদের মধ্যে যে সম্পর্কটা বোঝাচ্ছে সেটা কি মিথ্যা। যে পুরুষ কখনো সিংহের মতো হয় না, আঁখি কি পুরোপুরি পদ্মের মতো হয় না, মুখ কি কখনো চাঁদের মতো হয় না। ঠিক আছে, তাহলে এটা কি সমাস হবে? উপমিত কর্মধারয় সমাস। এরকম অনেক এক্সাম্পল আছে, আমি বেশি এক্সাম্পল দিচ্ছি না, কারণ ছিল আমি শুরুতেই বলেছিলাম যে তোমাদের বইয়ে যে এক্সাম্পলগুলো আছে এর বাইরে তোমার কোনো এক্সাম্পল করার দরকারই নেই, কারণ বোর্ডে তো এর বাইরে আসবে না। তুমি যদি এগুলা মুখস্থ করতে আমি কখনই অ্যাপ্রিসিয়েট করি না, মানে মুখস্থর মতো যদি তোমার থাকে তাও কি তুমি পরীক্ষা আনসার করতে পারবে। এরপরে দেখো তৎপুরুষ সমাস। বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লোপ পেয়ে যে সমাস হয় তাকে তৎপুরুষ সমাস বলে। কি বলতেছে? বিভক্তি বিভক্তি আর হচ্ছিল সন্নিহিত অনুসর্গ লোপ পেয়ে যে সমাস হয় তাকে আমরা কি বলি? তৎপুরুষ সমাস।
আসলে সন্নিহিত যে অনুসর্গের কথা বলা হয়েছে সেটা হচ্ছিল তৃতীয় এবং পঞ্চমী বিভক্তি, দ্বারা দিয়ে কর্তৃক এবং হতে থেকে চেয়ে, একই বিষয়। যেমন আমরা এক্সাম্পলে গেলে দেখতে পারবো যে বিভক্তি লোপ পেয়ে যে তৎপুরুষ সমাস হয়, যেমন দুঃখ প্রাপ্ত, এটার ব্যাস বাক্য কি হবে? দুঃখকে প্রাপ্ত, অর্থাৎ দ্বিতীয় বিভক্তি কি পাচ্ছে? লোপ পাচ্ছে, দুঃখকে প্রাপ্ত। ঠিক আছে। মামা বাড়ি, ব্যাস বাক্য কি হবে? মামার বাড়ি, ষষ্ঠী বিভক্তি লোপ পাচ্ছে, মামার বাড়ি কি বিভক্তি লোপ পাচ্ছে? ষষ্ঠী বিভক্তি লোপ পাচ্ছে। এরপর কি? গোলা ভরা, এখানেও কি পাচ্ছে? গোলায় ভরা, সপ্তমী বিভক্তি কি পাচ্ছে? লোপ পাচ্ছে। ছেলে ভুলানো, ছেলেকে ভুলানো, এখানে কি? দ্বিতীয় বিভক্তি লোপ পাচ্ছে। এখানে প্রত্যেকটা পদে দেখো পরপদের অর্থে প্রাধান্য আছে, প্রত্যেকটা পদে দেখো কোন পদের অর্থে প্রাধান্য আছে? পরপদের অর্থের প্রাধান্য আছে। যেমন দুঃখ প্রাপ্ত, এখানে দুঃখ শব্দের অর্থে প্রাধান্য বোঝাচ্ছে নাকি প্রাপ্ত শব্দের? অবশ্যই প্রাপ্ত শব্দের অর্থে এখানে প্রাধান্য বোঝাচ্ছে। মামা বাড়ি, এখানে মামাকে বোঝাচ্ছে না, কাকে বোঝাচ্ছে? মামার বাড়িকে বোঝাচ্ছে, মামার বাড়িকে বোঝাচ্ছে। ঠিক আছে। ঠিক এরকম আমরা যদি দেখি ধান ক্ষেত, এখানে ধানকে বোঝাচ্ছে নাকি ক্ষেতকে বোঝাচ্ছে? অবশ্যই ক্ষেতকে বোঝাচ্ছে, অর্থাৎ ধানের ক্ষেত। এরপরে বলতেছে গাছ পাকা, অর্থাৎ গাছে পাকা, বেশ বাক্য কি হবে? গাছে পাকা, এখানে কি গাছকে বোঝাচ্ছে নাকি পাকাকে বোঝাচ্ছে? এখানে কি পাকা শব্দের অর্থে কি পাচ্ছে? প্রাধান্য পাচ্ছে। যে ধরো আমি বললাম যে এই আমটা কি গাছ পাকা, অর্থাৎ কি গাছই এই আমটা কি পেকেছে। আমরা তো গাছ ছাড়া অনেক সময় চালের কন্টেনার ভিতরে ঢুকেও কি এটা পাকাই। ঠিক আছে। কিন্তু এখানে গাছ পাকা শব্দ দ্বারা কি বোঝাচ্ছে? পাকা শব্দের অর্থে কি পাচ্ছে? প্রাধান্য পাচ্ছে, অর্থাৎ পরপদের অর্থে প্রাধান্য পাচ্ছে। এবং গাছ এ, ব্যাস বাক্যে কি রয়েছে? গাছে পাকা। ঠিক আছে। তার মানে কি এই বিভক্তি লোপ পেয়েছে। এরপর আছে রাজপথ, রাজপথ দ্বারা কি বুঝায়? রাজাকে বুঝায় নাকি পথকে বুঝায়? রাজপথের ব্যাস বাক্য হচ্ছিল পথের রাজা, রাজপথের ব্যাস বাক্য কি? পথের রাজা। এখানে কি ষষ্ঠী বিভক্তি লোপ পেয়ে কি তৎপুরুষ সমাস হচ্ছে। রাজপথ শব্দের অর্থ কি? বা রাজপথের ব্যাস বাক্যটা কি হবে? পথের রাজা। ঠিক এরকমভাবে কি অকাল মৃত্যু, এখানে অকালকে বোঝাচ্ছে নাকি মৃত্যুকে প্রাধান্য দিচ্ছে? অবশ্যই এখানে কি মৃত্যু ঘটেছে সেই বিষয়কে প্রাধান্য দিচ্ছে, তার মানে অকালে মৃত্যু। ঠিক আছে। এখানে পরপদের অর্থে কি পাচ্ছে? প্রাধান্য পাচ্ছে এবং বিভক্তি লোপ পাচ্ছে। তাহলে এটা কোন সমাস হবে? তৎপুরুষ সমাস হবে। এরপর দেখো সন্নিহিত অনুসর্গ, এই সন্নিহিত অনুসর্গ মূলত কি? দ্বারা দিয়ে কর্তৃক হতে থেকে চেয়ে, অর্থাৎ তৃতীয় এবং পঞ্চমী বিভক্তি। যেমন আমরা যদি বলি যে মধু মাখা, এটার ব্যাস বাক্য কি হবে? মধু দিয়ে মাখা। রান্না ঘর, এখানে ব্যাস বাক্য কি হবে? রান্নার জন্য ঘর। গ্রাম ছাড়া, অর্থাৎ কি গ্রাম থেকে ছাড়া। ঠিক আছে। ঠিক এরকমভাবে চিনি পাতা, বিয়ে পাগলা, বিয়ের জন্য পাগলা, আগা থেকে গোড়া। প্রত্যেকটা বিষয় কি এখানে ধরো চিনি দিয়ে পাতা, বিয়ের জন্য পাগলা, আগা গোড়া, আগা থেকে গোড়া বা আগা হতে গোড়া। প্রত্যেকটারই কি ব্যাস বাক্যের মাঝখানে কি লোপ পাচ্ছে? প্রত্যেকটারই ব্যাস বাক্যের মাঝখানে কি বিভক্তি লোপ পাচ্ছে। এই বিভক্তি তৃতীয় এবং পঞ্চম বিভক্তিকে কি নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণে কি এই তৎপুরুষ সমাসের সন্নিহিত অনুসর্গ নামে অভিহিত করা হয়েছে। কোন অনুসর্গ? সন্নিহিত অনুসর্গ নামে অভিহিত করা হয়েছে। তার মানে কি এখানে প্রত্যেকটা পদেরই দেখতে পারো আমরা এখানে কি পরপদের অর্থে কি আছে? প্রাধান্য পাচ্ছে। ঠিক আছে। যেমন রান্নার জন্য ঘর, এখানে রান্নাঘরকে প্রাধান্য হচ্ছে। গ্রাম থেকে যে ছাড়া হয়েছে, অর্থাৎ গ্রাম থেকে যে সে বিচ্যুত হয়েছে, এখানে সেই বিষয়ের অর্থে কি দিচ্ছে? প্রাধান্য দিচ্ছে। চিনি দিয়ে যে পাতা হয়েছে, পাতা শব্দের অর্থে প্রাধান্য দিচ্ছে। বিয়ের জন্য যে পাগলা, সেই পাগলা শব্দের অর্থে প্রাধান্য দিচ্ছে। আগা থেকে গোড়া শব্দের, এখানে গোড়া শব্দের অর্থে কি দিচ্ছে? প্রাধান্য দিচ্ছে। এরপরে একদম নিচে আমরা যদি দেখি যে অলুক তৎপুরুষ সমাস, আমরা জানি অলুক দ্বন্দ্ব সমাসের মতো কি অলুক তৎপুরুষ সমাসও কি পায় না? বিভক্তি লোপ পায় না। যেমন গরুর গাড়ি, এটার ব্যাস বাক্য কি হবে? গরুর গাড়ি, এটার ব্যাস বাক্য কি হবে? গরুর গাড়ি। এখানে একটা মিস্টেক আছে নবম দশম শ্রেণীর বাংলা বইয়ে, অর্থাৎ আধুনিক বাংলা ব্যাকরণের সাথে, অর্থাৎ আধুনিক প্রমিত যে বাংলা বানান, সেখানে হচ্ছিল গরু বানানটা ওকার দিয়ে, সেখানে গরু বানানটা কি ওকার দিয়ে, কিন্তু তোমাদের বইয়ের ভিতরে কি ওকারটি দেয়া নেই, এখানে শুদ্ধ বানান হবে ওকার দিয়ে। গরুর গাড়ি, এখানে কি ব্যাস বাক্য কি হবে? গরুর গাড়ি। তেলে ভাজা, ব্যাস বাক্য কি হবে? তেলে ভাজা, অর্থাৎ এখানে কোনো কি বিভক্তি কি পাচ্ছে না? লোপ পাচ্ছে না। যেমন এর আগেরগুলোতে যেরকম মামার বাড়ি, বিভক্তি লোপ পেয়ে কি হয়েছে? মামা বাড়ি। ঠিক এরকমভাবে কি অলুক তৎপুরুষ সমাসে কি পায় না? কোনো বিভক্তি লোপ পায় না। ঠিক এরকমভাবে কিন্তু আমরা দ্বন্দ্ব সমাসও পড়ে এসেছিলাম। ঠিক এরকমভাবে আমরা কি পড়ে এসেছিলাম? দ্বন্দ্ব সমাসও পড়ে এসেছিলাম। সো দ্বন্দ্ব আর অলুকের মধ্যে, অলুক তৎপুরুষের মধ্যে কি পার্থক্য এবং অলুক বহুব্রীর কি পার্থক্য, এটা আমরা সামনে জানব। এখন আসো বহুব্রী সমাসে। এই বহুব্রী সমাসটার সম্পর্কে আমরা আগে জেনেছিলাম যে এখানে পূর্বপদ এবং পরপদ কোনো পদের অর্থে কি থাকে না? প্রাধান্য থাকে না, অন্য একটা পদকে কি দেয়? প্রাধান্য দেয়। এই বহুব্রী সমাসে বহুব্রীহি শব্দটাই একটা বহুব্রী সমাস। কি বললাম? বহুব্রী সমাসে বহুব্রীহি শব্দটাই একটা বহুব্রী সমাস। যেমন বহু
ব্রীহি। ব্রীহি শব্দের অর্থ ধান। ব্রীহি শব্দের অর্থ কি? ধান। অর্থাৎ বহুব্রীহি দ্বারা কি বোঝাচ্ছে? অনেক ধান আছে যার। আসলে এই বহুব্রীহি শব্দের অর্থ কিন্তু অনেক ধান আছে যার এরকম কিছুকে বোঝায় না। অর্থাৎ এখানে একটা ধনাঢ্য ব্যক্তি বা জমিদার টাইপসের কিছুকে কি বোঝায়। ঠিক আছে, তার মানে কি বহুব্রীহি শব্দ দ্বারা কি অনেক ধান আছে যার বা বহু ধান কোনো শব্দের অর্থে কি পাচ্ছে না? প্রাধান্য পাচ্ছে না। অন্য একটা পদের অর্থে কি পাচ্ছে? প্রাধান্য পাচ্ছে। তার মানে বহুব্রীহি শব্দটা নিজেও কি একটা বহুব্রীহি সমাস। অন্য পদ প্রধান। কি? অন্য পদ প্রধান। অন্য পদ প্রধান। যেমন আমাদের বইয়ে প্রথমে যে একটা এক্সাম্পল দেওয়া আছে বউ ভাত। কি এক্সাম্পল দেওয়া আছে? বউ ভাত। আচ্ছা, বউ ভাতে কি দেখো তোমরা যে বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানকে সেটাকে কি বউ ভাত বলে? তাহলে এই বউ ভাত শব্দটা দ্বারা কি বউকে বোঝায় নাকি ভাতকে বোঝায়? মানে বউ ভাত শব্দটা দ্বারা কি বউকে বোঝায় নাকি ভাতকে বোঝায়? এই বউ ভাত শব্দ দ্বারা বউকেও বোঝায় না, ভাতকেও বোঝায় না। অন্য একটা পদের অর্থে এখানে প্রাধান্য আছে। অন্য একটা পদের অর্থে এখানে কি আছে? প্রাধান্য আছে। বউ ভাত হচ্ছে একটা অনুষ্ঠানের নাম। বউ ভাত একটা কি নাম? কিসের নাম? অনুষ্ঠানের নাম। অর্থাৎ এখানে পূর্বপদের অর্থের প্রাধান্য নেই, পরপদের অর্থের কি নেই? প্রাধান্য নেই। তার মানে বউ ভাত কোন সমাস? বহুব্রীহি সমাস। কারণ এখানে তৃতীয় পদের অর্থে কি পাচ্ছে? প্রাধান্য পাচ্ছে। এরপরে দেখো বহুব্রীহি সমাসের একটা প্রকারভেদ হচ্ছিল সমানাধিকরণ বহুব্রীহি। কি? সমানাধিকরণ বহুব্রীহি। যেমন তোমরা সামনে এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছ, এক গুয়ে। কি দেখতে পাচ্ছ? এক গুয়ে এবং লাল পেরে। আচ্ছা, এক গুয়ে শব্দটা দ্বারা কি এক শব্দের অর্থে প্রাধান্য দিচ্ছে নাকি গুয়ে শব্দের অর্থে প্রাধান্য দিচ্ছে? এখানে এক শব্দের অর্থে প্রাধান্য দিচ্ছে না, জিত শব্দের অর্থ কি প্রাধান্য দিচ্ছে না। এখানে তৃতীয় কোনো পদকে প্রাধান্য দিচ্ছে। অর্থাৎ এক গুয়ে দ্বারা এমন একটা প্রাণীকে বোঝাচ্ছে যে কি জেদি। এমন একটা প্রাণীকে বোঝাচ্ছে যে কি জেদি। এবং এটা আরেকটা পয়েন্ট কি বিশেষণের সাথে বিশেষ্য মিলে কি সমানাধিকরণ বহুব্রীহি সমাস হয়। এক শব্দটা কি অ্যাডজেক্টিভ, গুয়ে শব্দটা কি নাউন। ঠিক আছে, তাহলে বিশেষণের সাথে বিশেষ্য মিলে কি হয়েছে? সমানাধিকরণ বহুব্রীহি সমাস হয়েছে। ঠিক এরকমভাবে আমরা যদি সমানাধিকরণ বহুব্রীহি আরেকটা এক্সাম্পল দেখি যে লাল পেরে। কি? লাল পেরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অন্য একটা পদের অর্থের প্রাধান্য আছে। অন্য একটা পদের অর্থের কি আছে? প্রাধান্য আছে। তোমরা কিন্তু কর্মধারের সাথে আবার গুলিয়ে ফেলো না, কারণ কর্মধারের সমস্যা কিন্তু কি অ্যাডজেক্টিভ নাউন প্লাস অ্যাডজেক্টিভ এবং নাউন প্লাস নাউন মিলে কি সমানাধিক উপমান এবং উপমিত কর্মধারের সমাস গঠিত হয়েছিল। ঠিক আছে, এখানেও কিন্তু সমানাধিকরণ ব্যতিকরণ কি এরকমভাবে গঠিত হচ্ছে। কিন্তু কর্মধারের সমাসে কি পরপদের অর্থের প্রাধান্য ছিল। কর্মধারের সমাসে কি পরপদের অর্থের প্রাধান্য ছিল। এবং সমানাধিকরণ বহুব্রীহি সমাসে কি অন্য একটা পদের অর্থের প্রাধান্য আছে। আচ্ছা, লাল পেরে দ্বারা কি লাল শব্দকে বোঝায় নাকি পার শব্দকে বোঝায়? লাল পেরে দ্বারা লাল কেউ বোঝায় না, পার কেউ বোঝায় না। অর্থাৎ লাল পেরে দ্বারা একটা শাড়িকে বোঝায়। লাল পেরে দ্বারা কি একটা শাড়িকে বোঝায়। এখানে শুধুমাত্র লাল পাড়ের যে কোনো শাড়িকে লাল পেরে বলা যাবে না। হিন্দুরা তাদের ধর্মীয় অনুষ্ঠানে এক বিশেষ প্রকারের যে শাড়িটা পরে সেটাই কি লাল পেরে। এক বিশেষ প্রকারের যে শাড়িটা পরে সেটাই কি লাল পেরে। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে কি ছবিগুলো দেখতেই পাচ্ছ। আচ্ছা, এখন আসো ব্যাধিকরণ বহুব্রীহি। এখানে নামটা ভুল দেওয়া আছে, এটা সমানাধিকরণ হবে না, এটা হবে কি ব্যাধিকরণ। এটা কি হবে? ব্যাধিকরণ বহুব্রীহি। আচ্ছা, ব্যাধিকরণ বহুব্রীহিটা আসলে কি? দুইটাই কি বিশেষ্য, দুইটা পদে কি বিশেষ্য। এই গোফ খেজুরে সম্পর্কে সমাস নির্ণয়ের আগে আমি একটা গল্প বলে নিই যে আসলে গোফ খেজুরে এটা কিন্তু তোমাদের বাগধারাও আছে। গোফ খেজুরে শব্দের অর্থ হচ্ছিল নিতান্তই অলস। এই গোফ খেজুরে শব্দটা দ্বারা কেন নিতান্ত অলস মানুষকে বোঝায় এরকম একটা ঘটনা প্রচলিত আছে। যেমন এক লোক একবার খেজুর খেতে চেয়েছিল। কি খেতে চেয়েছিল? খেজুর খেতে চেয়েছিল। এই জন্য সে খেজুর গাছের নিচে গিয়ে বসে আছিল, মানে খেজুর না পেরে সে নিচে বসে আছে। সে এই ধারণায় বসে আছে যে একটা খেজুর পড়বে এবং সে কি সেটা খাবে। সো ভাগ্যক্রমে একটা খেজুর কি পড়লো, কিন্তু সেই খেজুরটা এসে তার গোফে পড়লো। সেই খেজুরটা এসে কি তার গোফে পড়লো। তখন সে এই খেজুরটা কি খেতে যাচ্ছে, কিন্তু যেহেতু গোফে পড়ে সে এখনো মুখে পড়ে নাই, সো সে এতই অলস যে সে কষ্ট করে গোফ থেকে যে মুখে তুলে খাবে সেটাও সে খেতে যাচ্ছে না। সে অপেক্ষায় বসে আছে যে যদি রাস্তা দিয়ে কোনো একটা পথিক যায় তাহলে তাকে বলবে যে এই গোফ থেকে না আমার কি খেজুরটা আমার মুখে ঢুকায় দাও। ঠিক আছে, তার মানে এতই অলস যে এক হচ্ছিল সে খেজুরটা তো নিজে পেরে খাই নাই, খেজুরও কি তার গোফে এসে পড়লো, সেখান থেকে যে সে একটু নিয়ে খাবে সেইটাও করতে কি রাজি নয়। যেমনটা কি তোমরা এই ছবির ভিতরে দেখতে পাচ্ছ, তার গোফে পড়ে আসে কিন্তু সে এখনো কি খেতে চাচ্ছে না। ঠিক আছে, কারণ রাস্তাতে একটা পথিক গেলে তাকে বলবে কি আমাকে খাইয়ে দাও। অর্থাৎ এই গোফ খেজুরের শব্দ দ্বারা কি গোফ অর্থের প্রাধান্য আছে নাকি খেজুর অর্থের প্রাধান্য আছে? গোফ খেজুরের দ্বারা গোফকেও বোঝায় না, খেজুরকেও বোঝায় না। অন্য একটা পদ অর্থাৎ তৃতীয় পদের অর্থের প্রাধান্য পাচ্ছে। সেটা কি নিতান্ত অলস। সেটা কি নিতান্ত অলস। এরপর দেখো পদলোপী বহুব্রীহি সমাস। এটা হবে পদলোপী বহুব্রীহি বলতে অর্থাৎ মানে পূর্বপদ এবং পরপদের মধ্য থেকে কি সমসমান পদগুলো লোপ পাবে। যেরকমভাবে কি কর্মধারয় সমাসের লোপ
পেয়েছিল। যেমন আমরা যদি বলি যে চিরুন দাঁতি, এই চিরুন দাঁতি শব্দ দ্বারা কি চিরুনকে বোঝায় নাকি দাঁতিকে বোঝায়? চিরুন কিংবা দাঁতি এখানে কোনো শব্দের অর্থই কি পাচ্ছে না, প্রাধান্য পাচ্ছে না। চিরুনির মতো দাঁত যার, দেখবো চলো চিরুনির যে দাঁতগুলো বা চলো চিরুনির যে মাথাগুলো এরকমই কিন্তু থাকে, ঠিক আছে অনেকটা, ঠিক আছে। তার মানে কি চিরুনির মতো দাঁত যার, এটা দ্বারা কাকে বোঝায়? রাক্ষসীকে বোঝায়। চিরুনদাতি শব্দটা দ্বারা কাকে বোঝায়? রাক্ষসীকে বোঝায়। চিরুনদাতি শব্দের অর্থটা কি? রাক্ষসী। অর্থাৎ এখানে কি পূর্বপদ এবং পরপদ কোনো পদের অর্থ কি থাকছে না, প্রাধান্য থাকছে না। চিরুনদাতি শব্দ দ্বারা কাকে বোঝায়? রাক্ষসীকে বোঝায়। তার মানে তৃতীয় কোনো একটা পদের অর্থে প্রাধান্য পেলে সেটা কি অবশ্যই বহুব্রী সমাস। এরপর এটার ব্যাস বাক্য কি, চিরুনির মতো দাঁত যার। তার মানে এখানে কি মধ্যপদ কি পেয়েছে? লোপ পেয়েছে, অর্থাৎ পদলোপী বহুব্রী সমাস। এরপর দেখো হাতে খড়ি, খড়ি শব্দের অর্থ ছিল চক, খড়ি শব্দের অর্থ কি? চক। আচ্ছা, হাতে খড়ি শব্দটা দ্বারা কি হাতকে বোঝায় নাকি চককে বোঝায় বা খড়িকে বোঝায়? হাতে খড়ি শব্দ দ্বারা একটা অনুষ্ঠানকে বোঝায়। হাতে খড়ি শব্দ দ্বারা কি একটা অনুষ্ঠানকে বোঝায়, অর্থাৎ তৃতীয় পদের অর্থের এখানে কি আছে? প্রাধান্য আছে। অর্থাৎ যে কোনো শিশুদের কি শিক্ষা জীবনের যখন শুরু হয় সেটাকে, সেই অনুষ্ঠানকে আমরা কি বলি? হাতে খড়ি। সেই অনুষ্ঠানকে আমরা কি বলি? হাতে খড়ি। এরপরে আসো ব্যতিহার বহুব্রী, অর্থাৎ তোমাদের বই যে সংখ্যাটা দেওয়া আছে যে পারস্পরিক ক্রিয়ায় যে সমাস বা যে বহুব্রী সমাস হয় তাকে আমরা কি বলি? ব্যতিহার বহুব্রী। এটা যদি আমরা একটু ভাঙি এরকমভাবে হয় যে ধাতু যোগ আ, ধাতু যোগ আ এবং ধাতু যোগ ই। যেমন হাত যোগ আ, হাতা, হাত যোগ ই, হাতা হাতি, হাতা হাতি। আচ্ছা, কান যোগ আ, কানা, কান যোগ ই, কানা কানি। অর্থাৎ মূল শব্দের সাথে আ এবং ই প্রত্যয় যুক্ত হয়ে কি যে সমাস হচ্ছে সেখানে আমরা কি বলছি? ব্যতিহার বহুব্রী সমাস। হাতা হাতি, অর্থাৎ হাতাহাতি দ্বারা কি বোঝায়? একটা ক্রিয়াকে বোঝায়। কানাকানি দ্বারাও কি বোঝায়? কানে কানে যে মানুষ কথা বলে সেই বিষয়টাকে বোঝায়। এখানে কি পারস্পরিক ক্রিয়া যে সমাস হচ্ছে সেখানে আমরা কি বলছি? বহুব্রী সমাস। সেটাকে আমরা কি বলছি? বহুব্রী সমাস। ঠিক এরকম আমরা যদি আসি অলুক বহুব্রী সমাস, কি অলুক বহুব্রী সমাস? আমরা জানি অলুক সমাসগুলোতে কি পায় না? বিভক্তি লোপ পায় না। অলুক সমাসগুলোতে কি পায় না? বিভক্তি লোপ পায় না। যেমন কি গায়ে পড়া, কানে খাটো, ঠিক আছে। দেখো এই গায়ে পড়া শব্দটা দ্বারা কি গা অর্থের প্রাধান্য পাচ্ছে নাকি পড়া শব্দের অর্থের প্রাধান্য পাচ্ছে? এই গায়ে পড়া শব্দটা দ্বারা গা অর্থের প্রাধান্য পাচ্ছে না পড়া শব্দের অর্থের প্রাধান্য পাচ্ছে না? এখানে তৃতীয় একটা পদের অর্থের প্রাধান্য পাচ্ছে, সেটা হচ্ছে অযাচিত। সেটা কি? অযাচিত মানে হচ্ছে আমি চাচ্ছি না, সেটা কি আমার উপরে এসে পড়তেছে, ঠিক আছে। মানে অনেকে আছে না গায়ে পড়া স্বভাবের, গায়ে পড়া স্বভাবের মানে কি সে এসে তোমার গায়ের উপরে পড়ে যাচ্ছে এরকম বিষয়টা না। কিন্তু গায়ে পড়া স্বভাবের মানে হচ্ছিল কি অযথা মানে কিছু করা আর কি, ঠিক আছে। অযথা কথা বলতে চাওয়া, ঠিক আছে, অযথা ঝগড়া করতে চাওয়া, সেগুলোকে আমরা কি বলি? গায়ে পড়া। ঠিক এরকমভাবে দেখো কানে খাটো, কানে খাটো দ্বারা কি বোঝায়? যার কানটা খাটো না। কানে খাটো দ্বারা যার কানটা খাটো তাকে বোঝায় না। কানে খাটো দ্বারা বোঝা হচ্ছিল কি? কানে খাটো দ্বারা বোঝা হচ্ছিল বধির বা কি মানে কানে শোনে না এরকম। কানে খাটো দ্বারা কি বোঝায়? বধির মানে কি কানে শোনে না এমন। এখানে কান শব্দের অর্থ প্রাধান্য পাচ্ছে না, খাটো শব্দের অর্থ প্রাধান্য পাচ্ছে না। তৃতীয় একটা পদের অর্থের এখানে কি পাচ্ছে? প্রাধান্য পাচ্ছে। তৃতীয় একটা পদের এখানে কি পাচ্ছে? প্রাধান্য পাচ্ছে। তাহলে এটা কোন সমাস? বহুব্রী সমাস। তৃতীয়টা পদের অর্থের প্রাধান্য পেলে কি? বহুব্রী সমাস। কথা হচ্ছে এটা কেন অলুক বহুব্রী? এটা কেন অলুক বহুব্রী হলো? কারণ গায়ে পড়া, এখানে দেখো ব্যাস বাক্য থেকে সমস্ত পদে কিন্তু যে এই বিভক্তি সেটা কি পায়নি? লোপ পায়নি। ঠিক এরকমভাবে কানে খাটো এই বিভক্তি কি পায়নি? লোপ পায়নি। ঠিক এরকমভাবে কি আমরা অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ এবং অলুক বহুব্রী সমাস পাই, ঠিক আছে। এখন কথা হচ্ছিল অলুক দ্বন্দ্ব, অলুক বহুব্রী এবং অলুক তৎপুরুষ সমাসের পার্থক্যটা কি আসলে? একটা কি অলুক দ্বন্দ্ব, আরেকটা কি অলুক তৎপুরুষ, আরেকটা কি অলুক বহুব্রী। আচ্ছা, অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ এবং অলুক বহুব্রী, এটার মধ্যে পার্থক্যটা এইভাবে আমরা যাচাই করব যে অলুক যে সমাস আছে, অলুক দ্বন্দ্ব যে সমাস সেখানে বিভক্তি লোপ পায় না, অলুক তৎপুরুষ যে সমাস সেখানে বিভক্তি লোপ পায় না, অলুক বহুব্রী যে সমাস সেখানে কি পায় না? বিভক্তি লোপ পায় না। কিন্তু ধরো আমরা যদি এরকমভাবে বলি যে অলুক দ্বন্দ্ব সমাসের ভিতরে তোমার যেই এক্সাম্পলগুলো দেওয়া আছে, যেমন হচ্ছে হাতে ও কলমে। এক্সাম্পলটা কি? হাতে
কলমে। এখানে হাত কলম কোন শব্দের অর্থে প্রাধান্য পাচ্ছে? হাত এবং কলম কি উভয় পদের অর্থে কি পাচ্ছে? এখানে প্রাধান্য পাচ্ছে। হাত এবং কলম কি উভয় পদের অর্থে এখানে প্রাধান্য পাচ্ছে। কিন্তু অলুক তৎপুরুষ সমাসে আমরা যদি দেখি গরুর গাড়ি, অলুক তৎপুরুষ সমাসে আমরা কি দেখি? গরুর গাড়ি। তো এই গরুর গাড়ি শব্দে গরু শব্দের অর্থ প্রাধান্য দিচ্ছে নাকি গাড়ি শব্দের অর্থ প্রাধান্য দিচ্ছে? গরুর গাড়ি বলতে কি বুঝায়? তুমি গরুকে বুঝাও নাকি গাড়িকে বুঝাও? গরুর গাড়িতে আমি যদি বলি যে আমি গরুর গাড়িতে চড়ে তোমাদের বাসায় এসেছি, তার মানে কি আমি গরুর উপরে চড়ে এসেছি নাকি গরুর গাড়ির উপরে চড়ে এসেছি? অবশ্যই গরুর গাড়ির উপরে চড়ে এসেছো। তার মানে এখানে পরপদের অর্থে প্রাধান্য দিচ্ছে। এখানে কোন পদের অর্থ প্রাধান্য দিচ্ছে? পরপদের অর্থের প্রাধান্য দিচ্ছে। আর এখানে কি উভয় পদের অর্থ কি দিচ্ছে? প্রাধান্য দিচ্ছে। এখানে কিন্তু পূর্বপদের অর্থের প্রাধান্য দিচ্ছে না। ঠিক অলুক বহুব্রী যদি আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন ছিল কানে খাটো, বা আমি বললাম কানে কলম। কি বললাম? কানে কলম। আচ্ছা, কানে কলম দ্বারা কি কানকে বোঝায় নাকি কলমকে বোঝায়? কানে কলম দ্বারা কানকেও বোঝায় না, কলমকেও বোঝায় না। তৃতীয় একটা পদের অর্থে এখানে কি আছে? প্রাধান্য পাচ্ছে। কানে কলম কার থাকে বলতো? কানে কলম থাকে মিস্ত্রির। কানে কলম কার থাকে? মিস্ত্রির। অর্থাৎ কানে কলম দ্বারা কি বোঝাচ্ছে? মিস্ত্রিকে বোঝাচ্ছে। অন্য একটা পদের অর্থে কি দিচ্ছে? প্রাধান্য দিচ্ছে। তাই এটা কি অলুক বহুব্রী সমাস। তার মানে এটা খুবই সিম্পলি বুঝতে পারি। অর্থাৎ উভয় পদের অর্থে প্রাধান্য থাকলে সেটা অলুক দ্বন্দ্ব, পরপদের অর্থে প্রাধান্য থাকলে সেটা অলুক তৎপুরুষ, কোন পদের অর্থে প্রাধান্য না থাকলে সেটা কি অলুক বহুব্রীহি সমাস। সেটা কি অলুক বহুব্রীহি সমাস। ঠিক এরকম আমরা যদি বলি যে দ্বিগু কর্মধারাটা কিন্তু আমরা স্কিপ করে এসেছি, সেটাকে হচ্ছে আমরা সংখ্যাবাচক বহুব্রীর সাথে কি একটা পার্থক্য করে শিখবো। দ্বিগু কর্মধারার সমাস কি আমরা সংখ্যাবাচক বহুব্রীর সাথে একটা পার্থক্য করে শিখবো। যে দ্বিগু কর্মধারার সমাস দ্বারা সংখ্যা বোঝায়, দ্বিগু কর্মধারার সমাস দ্বারা কি বোঝায়? সংখ্যা বোঝায়। সংখ্যাবাচক বহুব্রী দ্বারা কি বোঝায়? এটা দ্বারাও সংখ্যা বোঝায়। তাহলে পার্থক্যটা কি? দ্বিগু কর্মধারার দ্বারাও যদি সংখ্যা বোঝায়, সংখ্যাবাচক বহুব্রী দ্বারাও যদি সংখ্যা বোঝায়, তাহলে পার্থক্যটা আসলে কি? পার্থক্য হচ্ছে ঠিক এই জায়গায়। যেমন ধরো ত্রিফলা, ত্রিফলা দ্বারা কি বুঝায়? যে আমলকি, হরিতকি, বহেরা। ঠিক আছে, এই তিনটা ফলের দ্বারাকে মানে ফলের সমন্বয়কে আমরা কি বলি? ত্রিফলা বলি। ঠিক এরকমভাবে চৌরাস্তা দ্বারা আমরা কি বুঝি? যে চার রাস্তার সমাহার। চৌরাস্তা দ্বারা কি বুঝি আমরা? চার রাস্তার সমাহার। ত্রিফলা যেমন দ্বারা যেরকম আমরা তিন ফলের সমাহারকে বুঝাই, চৌরাস্তা দ্বারা কি আমরা চার রাস্তার সমাহারকে বুঝাই। এখানে কোন শব্দের অর্থে প্রাধান্য পাচ্ছে বলতো? যে এখানে তিন শব্দের অর্থে প্রাধান্য পাচ্ছে নাকি ফলা শব্দের অর্থে প্রাধান্য পাচ্ছে? অবশ্যই ফলা শব্দের অর্থে প্রাধান্য পাচ্ছে। চৌরাস্তা দ্বারা কি চারকে বোঝাচ্ছে নাকি রাস্তাকে বোঝাচ্ছে? অবশ্যই কি রাস্তা শব্দের অর্থে প্রাধান্য পাচ্ছে। অর্থাৎ কি পরপদের অর্থে এখানে কি পাচ্ছে? প্রাধান্য পাচ্ছে। কিন্তু সংখ্যাবাচক বহুব্রী, আমরা জানি বহুব্রী সমাসের যে ফার্স্ট কন্ডিশন, সেখানে কি যে পূর্বপদ এবং পরপদ কোন পদের অর্থে কি পাবে না? প্রাধান্য পাবে না, অন্য একটা পদকে বুঝাবে। যেমন ধরো চতুর্ভুজ, যেমন কি চতুর্ভুজ। আচ্ছা, চতুর্ভুজ দ্বারা কি আমরা চার ভুজের সমাহার কি বুঝি? মানে চারটা ভুজ হলেই সেটা কি চতুর্ভুজ হয়ে যায়? যেমন আমরা যদি চারটা ভুজ আঁকি দেয় এরকম, এটা কি চতুর্ভুজ হয়েছে? কিন্তু এখানে তো চারটা ভুজ আছে, একটা, দুইটা, তিনটা, ধরো এরকম একটা আঁকলাম, চারটা। ঠিক আছে, এখানে কয়টা ভুজ হইলো? সরি, চারটাই ছিল। এখানে কয়টা ভুজ হইলো? চারটা ভুজ। কয়টা ভুজ হইলো? চারটা ভুজ। কিন্তু এটাকে আমরা কি বলতে পারি? চতুর্ভুজ বলতে পারি না। চতুর্ভুজ দ্বারা চার ভুজের দ্বারা আবদ্ধ এরকম একটা ক্ষেত্রফলকে বোঝায়। চতুর্ভুজ দ্বারা কি? চার ভুজের ক্ষেত্রফলকে বোঝায়। ঠিক আছে, এটা দ্বারা একটা বিশেষ গাণিতিক বা জ্যামিতিক চিহ্নকে বা কি আয়তক্ষেত্র বা কি অবস্থানকে কি বোঝায়। এটা দ্বারা কি একটা বিশেষ গাণিতিক আয়তক্ষেত্রকে বোঝায়, যেটাকে আমরা কি বলি? চতুর্ভুজ বলি। সেখানে কি চারটা ভুজ মিলে কি একটা আয়তক্ষেত্র বা ক্ষেত্রফল তৈরি করে। ঠিক আছে, চতুর্ভুজ দ্বারা শুধুমাত্র চারটা ভুজকে বোঝায় না। ঠিক এরকমভাবে সেতার, সেতারকে যদি আমরা ব্যাখ্যা করি এরকম, সে শব্দের অর্থ হচ্ছে তিন। সে শব্দের অর্থ কি? তিন। তার শব্দের অর্থ কি? তার। অর্থাৎ তিন তার যে যন্ত্র, তাকে কি আমরা সেতার বলি? না। সেতার দ্বারা কি এই বাদ্যযন্ত্রটাকে বোঝায়। সেতার দ্বারা কি এই বাদ্যযন্ত্রটাকে বোঝায়। ঠিক আছে, তিন তার যে যন্ত্র সেটাকে আমরা কি বলতে পারি না? সেতার বলতে পারি না। অর্থাৎ এখানে কি অন্য একটা পদের কি অর্থে কি পাচ্ছে? প্রাধান্য পাচ্ছে। অন্য একটা পদের অর্থে কি পাচ্ছে? প্রাধান্য পাচ্ছে। আমি আবার যদি রিপিট করি যে দ্বিগু কর্মধারা এবং সংখ্যাবাচক বহুব্রীর পার্থক্যটা কি? দ্বিগু কর্মধারার সমস্যায় পরপদের অর্থে প্রাধান্য পাবে, সংখ্যাবাচক বহুব্রীতে তার নিয়ম অনুসারে কি অন্য একটা পদের অর্থে কি পাবে? প্রাধান্য পাবে। অন্য একটা পদের অর্থে কি পাবে? প্রাধান্য পাবে। ঠিক আছে, ঠিক এরকমভাবে আমরা যদি বলি যে ষড় ঋতু, ষড় ঋতু এটা কোন সমাস? এটা হচ্ছিল তোমরা কমেন্টে জানাবে যে ষড় ঋতু কি দ্বিগু কর্মধারয় সমাস নাকি সংখ্যাবাচক বহুব্রী সমাস। আজ আমাদের সমাসের আজকের আলোচনায় এই পর্যন্ত। ব্যাকরণের বিভিন্ন ছোট ছোট যে টপিকগুলো আছে নবম দশম শ্রেণীর, সেগুলোকে যদি আরও ব্যাখ্যা অনুসারে অনলাইনে ক্লাস পেতে চাও, অবশ্যই কমেন্ট করে জানাবে।